হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও ফিরে এসেছি একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটি 2018 সালে মুক্তি পাওয়া একটি রান্নাভিত্তিক গল্পের উপরে তৈরি। শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি এই চ্যানেলের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যিনি রামেন নুডলস বানাচ্ছে। রামেন নুডলস হলো এক ধরনের জাপানি নুডলস। রান্নাটা দেখানো হয় যেখানে প্রথমে একটা গোটা মুরগির চামড়া ছাড়িয়ে জলে দেওয়া হচ্ছে, তারপর নানা রকম মশলাপাতি মেশানো হচ্ছে, তারপর পর্ক ইউ ব্ল্যাডা এবং কিছু সবজি কেটে মেশানো হচ্ছে, আর একটা খুব দারুণ নুডলস স্যুপ তৈরি হচ্ছে। এইসব করছে এই রেস্টুরেন্টের মালিক। এই রেস্টুরেন্টের বাইরে কত লোক জমে গেছে, সবাই এই রেস্টুরেন্ট খোলার জন্য অপেক্ষা করছে। শুধু শনি রবিবার না, সপ্তাহে যে কোনো দিনই হোক না কেন এই নুডলসের দোকানে লোকের অভাব হয় না। ওই যে শেফের জায়গায় যে সাদা ড্রেস পরা লোকটা বসে আছে, ও হলো এই রেস্টুরেন্টের মালিক, আর এই হলো ওর ছেলে করণ, যে আজকের এই সিনেমার হিরো। আর এই হলো এই রেস্টুরেন্টের মালিকের ছোট ভাই, মানে করণের বাবার ভাই। লোকেরা এখানে শুধু করণের বাবার হাতে রামেন নুডলস খেতে আসে, কারণ ওর বাবা দারুণ রান্না করে, তাই লোকে ওনার রান্না খেয়ে খুব খুশি হয়। কিন্তু ওনার মনে একটা দুঃখ লুকিয়ে আছে। ওনার স্ত্রী মারা গেছে, আর তারপর থেকে উনি কেমন যেন হয়ে গেছে, কারো সাথে কথা বলে না, এমনকি নিজের ছেলে করণেরও খেয়াল রাখে না। রাতের কাজ শেষ করে উনি একটা বারে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে। আসলে আজ ওনার স্ত্রীর মৃত্যুদিন, তাই তিনি তার স্ত্রীর কথা মনে করছেন। করণ ওর বাবার এই সমস্ত ব্যবহারে খুব রেগে থাকে আর দুঃখও পায়, কারণ ওর বাবা ওকে একবারও জিজ্ঞেস করে না, বাবা তুই ঠিকমতো খেয়েছিস তো, কোথায় যাস, কি কাজ করিস, কেমন আছিস, কিছুই জিজ্ঞেস করে না। শুধু মাঝে মাঝে রান্নাঘরে কাজ করার সময় কিছু অর্ডার করার দরকার হলে করণের সাথে কথা বলে, এছাড়া করণের সাথে অন্য কিছু নিয়ে কথা বলে না। যদিও তারা দুজন একই সাথে একই বাড়িতে থাকে, তবুও ওনারা নিজেদের মধ্যে কোনো কথা বলে না। দেখা যায় যে এই সব দুঃখের কথাগুলো করণ ওর কাকাকে বলছিল। করণ ওর কাকাকে এগুলো বলতে পেরে মনটা একটু হালকা করে। তারপর তার কাকাও ওকে বলে যে তোর মাকে ও এত ভালোবাসতো যে ওকে ছাড়া ওর জীবনটা যেন ঘুমিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। এইভাবে তিনি করণকে শান্ত করে। এরপর দেখা যায় করণের কাকাও সেই একই জায়গায় যায়, গিয়ে ওর দাদাকে বোঝায়, তুই যতই দুঃখ পাস না কেন, একবার তো তোর ছেলের কথাটা ভাব। তুই ওকে যদি এইভাবে এড়িয়ে চলিস তাহলে ওই ছেলেটার কি হবে, একবারও ভেবে দেখেছিস? কিন্তু করণের বাবার সেই দুঃখ চেপে কান্না করা দেখে তিনিই বা আর কি করতে পারে। কাকা ওর বড় ভাইকে শান্ত করে ওকে বাড়ি নিয়ে আসে। এরপর দেখায় করণকে, যে কাজ থেকে বাড়ি ফিরে আসে। ওর বাবা বাড়িতে সেই একই জায়গায় মাতাল হয়ে শুয়ে আছে, যেখানে তিনি রোজই প্রায়শই শুয়ে থাকে। এখন বাবা হয়তো ছেলের জন্য ভাবে না, কিন্তু উনি তো করণের বাবা। করণ ওনাকে খুব ভালোবাসে। করণ একটা চাদর দিয়ে ওর বাবাকে ঢেকে দেয়। তারপর করণ একটা রান্নার ওয়েবসাইটের ব্লগ পড়তে শুরু করে। করণের পড়ার খুব শখ ছিল, ও রোজ ওই রান্নার ব্লগটা পড়ে আর ভিডিওগুলো দেখে। এইসব ব্লগ আর ভিডিও একজন মহিলা তৈরি করে। উনি সিঙ্গাপুরের রেসিপি আর চাইনিজ রেসিপি মিশিয়ে খাবার তৈরি করা নিয়ে লেখালেখি করে। করণ ওই ব্লগারের বিরাট ফ্যান। ওনার সব ব্লগে করণ কমেন্ট করে। করণ ওনার সাথে চ্যাটিংও করে, আর রান্নার ব্যাপারে যা সন্দেহ থাকে সেগুলোও জিজ্ঞেস করে। অনলাইনে ওদের দুজনের খুব ভালো বন্ধুত্বও আছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের দুজনের কখনো সামনাসামনি দেখা হয়নি, কারণ উনি সিঙ্গাপুরে থাকেন আর করণ থাকে জাপানে। পরের দিন সকালে করণের বাবা তাড়াতাড়ি উঠে রান্না করা শুরু করে। তারপর বাবা আর ছেলে একসাথে বসে খাওয়া দাওয়া করে, কিন্তু কেউ কারোর সাথে একটাও কথা বলে না। করণের বাবা কিছু একটা নিয়ে ভাবতে ভাবতে রেস্টুরেন্টের দিকে হাঁটতে শুরু করে। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ বাদে করণও রেস্টুরেন্টের দিকে যায়। পরের দৃশ্যে দেখানো হয় করণের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। করণ আর ওর কাকা দুজনেই ভয় পেয়ে যায়। তারপর অ্যাম্বুলেন্সে করে করণের বাবাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু করণের বাবা ততক্ষণে মারা যায়। এত তাড়াতাড়ি এই সব কিছু ঘটে গেল যে করণের কিছুই মাথায় ঢুকছে না। আগে মা মারা গেল, আর এখন ওর বাবাও। করণ একদম ভেঙে পড়ে। ও ওর বাবার ঘরে যায়, যেখানে ও আগে কখনোই যায়নি। সেখানে সে কিছু জিনিসপত্র দেখতে পায়, যার মধ্যে করণ একটা সুটকেসও পায়। সুটকেসের মধ্যে করণের বাবা করণের মায়ের কিছু জিনিস আলাদা করে রেখে দিয়েছে। কিছু জিনিস খুবই যত্নে রাখা আছে। তাছাড়া কিছু অ্যালবাম আছে। সেই অ্যালবাম করণ খুলে দেখলে করণের ছোটবেলার কিছু ছবি দেখতে পায়। যখন করণ প্রথম হাঁটতে শুরু করেছিল তখন ওর মা ওর প্রথম পায়ের চিহ্নও রেখে দিয়েছিল। এইসব দেখে করণ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর এখানে জানা যায় যে করণের মাও খুব ভালো রাঁধুনি ছিল এবং তিনিও খুব ট্যালেন্টেড ছিলেন। করণের মায়ের ফ্যামিলি সিঙ্গাপুরে একটা রেস্টুরেন্ট চালাতো। তারপর করণের বাবা একবার কাজের জন্য সিঙ্গাপুরে গিয়েছিল, আর সেখানেই করণের মায়ের সাথে ওর দেখা হয়। ওনারা দুজন প্রেমে পড়ে যায়। ওই জিনিসপত্রের মধ্যে করণ ওর মায়ের একটা চিঠি আর একটা ডায়েরি পায়। ও
ও ওর কাকাকে বলে যে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, আমার বাবার খেয়াল রাখা উচিত ছিল। এখন বুঝতে পারছি যে বাবা মাকে কতটা মিস করতো, কিন্তু আমি ওনার কষ্ট কখনো বুঝিনি, শুধু ওনার নামে নালিশ করে গেছি। করণের কাকা বলে নিজেকে দোষ দিস না, তোর বাবা তোর মা চলে যাওয়ার পর থেকেই মন মরা হয়ে গিয়েছিল। যখন ওরা দুজন বিয়ে করে জাপানে এলো তখন এখানে একটা ছোট্ট নুডলসের দোকান খোলে। প্রথমে ভালো চলতো না, কিন্তু তোর মা সিঙ্গাপুরের রান্না করতে পারে আর তোর বাবা জাপানি রান্না জানতো। তোর বাবা ওই 2 রকম রান্না করে এই ছোট্ট রেস্টুরেন্টে বিক্রি করতো। তারপর থেকেই তোদের এই ব্যবসা ভালোভাবেই চলতে শুরু করে, কিন্তু তোর মা মারা যাওয়ার পরেও তোর বাবা এই ব্যবসার হাল ছাড়েনি। তোর বাবা এই রেস্টুরেন্টের নাম বজায় রেখেছিল, এখন এই রেস্টুরেন্ট চালানোর দায়িত্ব তোর। এখানে করণ বলে করণ তো ওর বাবার কাছ থেকে জাপানি রান্না খুবই ভালোভাবে শিখেছে, কিন্তু মায়ের ফ্যামিলি যে সিঙ্গাপুরের রান্না করতো সেটা করণকে আরো ভালো করে শিখতে হবে, তবেই ও এই রেস্টুরেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর করণ ওর কাকাকে বলে যে আমি সিঙ্গাপুরে যেতে চাই। মা ওই ডায়েরিতে ওনাদের ফ্যামিলি যে রেস্টুরেন্ট চালাতো তার ঠিকানা লিখে রেখে গেছে, আর সেখানে এটাও লেখা আছে যে আমার মামা আর দিদাও ওইখানেই থাকে। এইসব শুনে ওর কাকা বলে যে তোর অবশ্যই ওখানে গিয়ে শেখা উচিত। পরদিনই করণ ওর কুকুরটাকে প্রতিবেশীর বাড়িতে বেঁধে সিঙ্গাপুরের প্লেনে ওঠে। আসলে 10 বছর বয়স পর্যন্ত করণ সিঙ্গাপুরেই মানুষ হয়েছে, এই কারণে ওর সিঙ্গাপুরের জায়গাগুলোর প্রতি খুব টান ছিল। এখানে দেখা যায় সিঙ্গাপুরে এসে করণ সবার প্রথমে সেই জায়গায় যায় যেখানে সে ছোটবেলায় মায়ের সাথে যেত। তারপর ও সেই জায়গায় যায় যেখানে ওর মায়ের ফ্যামিলি রেস্টুরেন্ট চালাতো, কিন্তু এখানে করণ দেখে যে সেই রেস্টুরেন্ট বন্ধ। করণের আশা ছিল যে সেই রেস্টুরেন্ট থেকে ওর মামা আর দিদার দেখা পাবে, কিন্তু কাউকে না পেয়ে ও খুব দুঃখ পায়। এখন এখানে একটু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে করণের মা আর বাবার দেখা হয়েছিল। তখন করণের বাবা, যিনি একজন জাপানের লোক ছিল, সিঙ্গাপুরে এসেছিলেন রামেন নুডলস খেতে। আসলে করণের বাবা এই দেশে একটা রেস্টুরেন্ট খোলার জন্য এসেছিল। এখানকার ভাষা ওনার কাছে একদমই নতুন ছিল। একদিন উনি একটা রেস্টুরেন্টে যায় যেখানে তার দেখা হয় এই মেয়েটির সাথে। আর বন্ধুরা, এই মেয়েটিই হলো করণের মা। এখানে করণের বাবা একটা পার্ক স্যুপ চায় আর এই মেয়েটি স্যুপ নিয়ে আসে। সেই স্যুপ খেয়ে করণের বাবা অবাক হয়ে যায়। তিনি বিশ্বাস করতেই পারে না যে এত ভালো পার্ক স্যুপও কোথাও তৈরি হয়। এটা শুনে মেয়েটি বলে এটাই আমাদের রেস্টুরেন্টের স্পেশালিটি। এরপর মেয়েটি ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কারণে সিঙ্গাপুরে এসেছেন। করণের বাবা বলে যে আমিও একজন শেফ আর আমি জাপান থেকে এসেছি। আসলে জাপানে রামেন নুডলস খুবই পপুলার একটা খাবার, তাই আমি ভাবলাম সিঙ্গাপুরে যদি জাপানের মতো রামেন নুডলস বানিয়ে রেস্টুরেন্ট খোলা যায় তাহলে ভালোই হয়। এইভাবে দুজনের মধ্যে কথা শুরু হয় আর ধীরে ধীরে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। গল্প আবারও বর্তমানে ফিরে আসলে আমরা করণকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে বসে আছে আর এরপর এই মেয়েটিকে দেখানো হয় যে করণের সাথে দেখা করতে আসে। বন্ধুরা, এই মেয়েটির নাম হলো মিলি, আর মিলি আসলে সেই মহিলা যার ব্লগ করণ সবসময় দেখতো আর পড়তো। করণ সিঙ্গাপুরে আসবে এই কথাটা মিলিকে আগেই জানিয়ে দিয়েছিল, তাই মিলি করণের সাথে দেখা করতে এসেছিল। মিলি করণকে একটা স্পেশাল রেস্টুরেন্টে নিয়ে যায়, সেখানে একটা স্পেশাল টাইপের চিকেন রাইস বানানো হয়। করণ প্রথমবার এই খাবারটা খাচ্ছে, কিন্তু ওর বেশ ভালো লাগে। করণ মিলিকে বলে যে ও একটা পুরনো রেস্টুরেন্ট খুঁজছে যেটা অনেক বছর আগে ওর মায়ের ফ্যামিলি চালাতো, কিন্তু এখন সেই রেস্টুরেন্টটা বন্ধ। তখন মিলি বলে হতে পারে সেই রেস্টুরেন্টটা অন্য কোথাও চলে গেছে, আমরা একটু চেষ্টা করলে অবশ্যই খুঁজে পাবো। যাই হোক, তোমার মায়ের ফ্যামিলি স্পেশালি পর্ক স্যুপ দিয়ে রান্না করতো তাই না? তাহলে খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না, কারণ এখানে খুব কম রেস্টুরেন্ট রয়েছে যেখানে পর্ক স্যুপ বানায়। এরপর করণ যখন মিলি সম্পর্কে জিজ্ঞাসা করে তখন মিলি বলে যে উনিও একজন জাপানি বিবাহিত মহিলা, কিন্তু ওনার স্বামীর সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে আর এখন মিলি নিজের ছেলের সাথে আলাদা থাকে। কয়েক বছর ধরে সিঙ্গাপুরে থাকার জন্য মিলি ম্যান্ডারিন ভাষাও জেনে গেছে। এখন মিলি একটা লাক্সারি বারে কাজ করে। মিলি করণকে বলে যে সন্ধ্যেবেলা ফ্রি থাকলে বারে এসো। এরপর দেখা যায় করণ সন্ধ্যেবেলা সেখানে যায়। এখানে মিলি ওকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেয় যে সিঙ্গাপুরে একটা রামেন নুডলস এর রেস্টুরেন্ট চালায়। শুধু তাই নয়, ওনার অনেক জায়গায় রেস্টুরেন্ট আছে, অনেক ছোট ছোট শাখাও আছে। তাই করণ বলে যে আমার বাবাও একজন শেফ ছিলেন আর 1980 সালে জাপান থেকে সিঙ্গাপুরে এসেছিলেন। ওই লোকটি বলে যে সত্যি তোমার বাবা রামেন নুডলস বানাতেন? করণ বলে না, উনি আসলে কাসিকি বানাতেন। আসলে কাসিকি মানে হলো পুরোনো দিনের নানান পদের জাপানি স্টাইলে তৈরি রাতের খাবার। সেই সময় করণের বাবা কাসিকি স্পেশালিস্ট রেস্টুরেন্টের একটা চেনে কাজ করত। করণের বাবাকে সিঙ্গাপুরে ওই চেনের একটা শাখা খোলার জন্যই পাঠানো হয়েছিল। করণ মিলিকে ওর মায়ের ডায়েরি দেখায় যেখানে উনি ম্যান্দান ভাষায় কিছু লিখেছিলেন। করণ ম্যান্দারিন জানে না, কিন্তু মিলি ম্যান্দারিন ভাষা জানে, তাই মিলি ওটা পড়ে করণকে জাপানি ভাষায় বলে, যেটা শোনার পর করণ বুঝতে পারে যে ওর মা ওকে কতটা ভালোবাসতেন। শুধু তাই নয়, করণের মা তার নিজের মায়ের জন্য লিখেছিলেন, আমার এখনো আশা আছে
যে আমার মা আমাকে ক্ষমা করবে, আমাদেরকে মেনে নেবে। করণ জানে যে ওর মা আর বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, কিন্তু ও জানতো না যে ওরা মায়ের ফ্যামিলির ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল। আর করণের দিদা মানে করণের মায়ের মা তাদেরকে একদমই পছন্দ করতো না। করণের মা ডায়েরিতে এত দুঃখ করে এইসব কথা লিখেছিল, করণের এসব কথা শুনে খুবই দুঃখ হয় আর ওর দিদার উপরে মনে মনে একটু রাগও হয়। বন্ধুরা, ডায়েরিতে পার্ক স্যুপের একটা রেসিপিও লেখা আছে, যেটা আগে সিঙ্গাপুরে ওদের পুরনো রেস্টুরেন্টে বানানো হতো। এখন পরের সিনে মিলি করণকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে পর্ক বুট্টি বানানো হতো। মিলি বলে এই লোকেরা এখানে অনেক বছর ধরে আছে, তাই ওরা হয়তো তোমার মায়ের রেস্টুরেন্ট সম্পর্কে জানে। তাই করণ সেই দোকানের মালিককে করণের ছোটবেলার ছবি দেখায়, যেখানে করণ, ওর মা আর ওর মামা আছে। উনি সঙ্গে সঙ্গে করণের মামাকে চিনে যায়। তিনি বলেন ইনি হলেন জন। ওর ফ্যামিলি এখানে একটা রেস্টুরেন্ট চালাতো, কিন্তু পরে সেটা বন্ধ করতে হয়। এখন জন একটা বড় রেস্টুরেন্টের শেফ। করণ আর মিলি সেই বড় রেস্টুরেন্টে যায় আর ওরা দুজনে পর্ক স্যুপের অর্ডার দেয়, যেটা করণের মায়ের স্পেশাল খাবার ছিল। ওটা চেখে দেখার পর করণের মনে হয় যেন ওর মা ওটা হুবহু বানিয়ে দিয়েছে। ছোটবেলায় ও ওর মায়ের হাতের পর্ক স্যুপ খেয়েছিল, তাই ওর এখনো এর সেই স্বাদ মনে আছে। কিন্তু ও অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, একদম হুবহু সেই একই টেস্ট। তখন একজন শেফ সেখানে আসে আর ওকে দেখে করণ বুঝতে পারে ইনি ওর মামা জন। কিন্তু জন ওকে একজন কাস্টমার ভেবে জিজ্ঞাসা করতে শুরু করে, বলুন তো স্যুপটা কেমন লেগেছে। করণ ওনাকে ছবিটা দেখায়। এখন যেহেতু করণের মুখ ওর বোনের মুখের সাথে খুবই মিল, তাই উনি বুঝতে পারে করণ হলো ওনার নিজের বোনের ছেলে। উনি আবেগপ্রবণ হয়ে করণকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই এত বছর কোথায় ছিলি, আমাদের সাথে দেখা করতে আসিসনি কেন, চল এখন তুই বাড়ি চল। করণকে দেখে উনি খুব খুশি হয় আর করণকে সরাসরি ওদের বাড়িতে নিয়ে যায়। জন তখন করণকে ওর বউ আর ওর মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর ওদের বলে ইনি আমার বোনের ছেলে করণ। ছোটবেলায় ও আমার সামনে ঘুরে বেড়াতো আর বলতো মামা মামা আমি এটা চাই, এই খাবারটা বানাও, ওই স্যুপটা বানাও। খুব দুরন্ত ছিল কিন্তু খুব ভালো ছিল। জন করণকে জিজ্ঞাসা করে তুই এখন কোথায় থাকিস বাবা, আর তোর বাবা কেমন আছে। করণ বলে যে বাবা মারা গেছেন। জন তখন দুঃখ প্রকাশ করে করণকে বলে তুই এবার থেকে এখানেই থাকবি, এখন যখন তুই এখানে এসেছিস এটাই তোর বাড়ি। করণ প্রথমে একটু ইতস্তত বোধ করে, তারপর জন রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুই এত ভাবছিস কেন, এটা তোর বাড়ি, তুই যদি এখানে না থাকিস তাহলে আমার খুব খারাপ লাগবে। করণ খুব দুঃখিত ছিল যে ওর মা বাবা আর নেই, কিন্তু ও এখন মনে মনে খুব খুশিও হয় যে এখন ও ওর মামাকে ওর ভালোবাসা দেখানোর জন্য পেয়েছে। এটা ভেবে ও একটু স্বস্তি বোধ করে। তারপর ও জনকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে আমাদের ফ্যামিলির সেই পর্ক স্যুপ বানানো শেখাবে, আমি জাপানে গিয়ে আমার রেস্টুরেন্টে সেই খাবারটা বানাতে চাই। জন করণকে বলে সেই স্যুপ বানানো খুবই কঠিন, কিন্তু এই মামা থাকতে তার কোনো চিন্তা নেই। জন করণকে বলে আমি তোকে ধাপে ধাপে সেই স্যুপ বানানো অবশ্যই শেখাবো। করণ তার মামাকে জিজ্ঞাসা করে যে আমার মা আর দিদার মধ্যে কি এমন সমস্যা হয়েছিল, আমি দিদাকে তো কখনোই দেখিনি। এতে জনের মুখ একটু ফ্যাকাশে হয়ে যায় আর সে বলে আমি সময় হলে তোকে সব বলবো। পরের দিন সকালে জন করণকে তাড়াতাড়ি তুলে বলে বাবা আজ আমি তোকে পর্ক স্যুপ বানানো শেখাবো। এই বলে ও করণকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে জন এখন শেফ হিসাবে কাজ করে। জন মাংস কাটা থেকে শুরু করে রেসিপির প্রত্যেকটা ধাপ করণকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় আর করণও সেটা সহজেই লিখে নেয়। জন বলে এই দেখ মাংসটা একদম 2 ইঞ্চি করে কাটতে হবে, এর বেশিও না এর কমও না। তারপর এটা একটা বাটিতে রেখে 5 ঘন্টা ধরে অল্প আঁচে রান্না করতে হবে। তারপর কিছু মশলা মিশিয়ে আরো 5 ঘন্টা অল্প আঁচে রান্না করতে হবে। এই স্যুপটা পারফেক্ট বানাতে প্রায় 10 ঘন্টা সময় লাগে। বন্ধুরা এইভাবে জন করণকে পুরো প্রসেসটা বলে। তারপর করণ মিলির বাড়িতে যায় যেখানে মিলির ছেলে মিলিকে রান্নায় সাহায্য করছে। এটা দেখে করণের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন করণ ওর মাকে রান্নার কাজে সাহায্য করত। এখানে করণ একটু ইমোশনাল হয়ে পড়ে। মিলির ছেলে খেয়ে ওর ঘরে চলে যায়। তারপর করণ বলে যে তোমাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি নিজেকে আর আমার মাকেই দেখছি। আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মা রান্নাঘরে যেই বাসনপত্র ব্যবহার করত সেই সমস্ত কিছু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, এমনকি ওই অ্যাপ্রনটাও আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি ওটা কখনোই ধুইনি, কারণ যখনই আমি ওটার গন্ধ পাই তখনই আমার মায়ের কথা মনে পড়ে। সেই অ্যাপ্রনে এখনো আমার মায়ের গন্ধ লেগে আছে। বন্ধুরা এই সিনটা খুবই ইমোশনাল ছিল, যেটা দেখে মিলির চোখে জল চলে আসে। এর পরের সিনে জন ওর ফ্যামিলিকে নিয়ে করণের সাথে করে ওর মায়ের বাড়ি যায়, মানে করণের দিদার বাড়ি। নিজের নাতনিদের দেখে দিদা খুব খুশি হয় আর করণকে দেখে দিদা প্রথমে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কার। তখন জন বলে মা এ কিন্তু তোমারই নাতি। এটা শুনে দিদা একটু ঘাবড়ে যায় আর তারপর যখন জন আবার ওনাকে এটা জিজ্ঞাসা করে তখনই ওর দিদা বুঝতে পেরে যায় যে এই ছেলেটা কে, আর তখনই ওনার চোখ মুখও বদলে যায়। উনি তাড়াতাড়ি ওনার ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। করণ এখনো বুঝতে পারে না কেন ওর দিদা ওকে এইভাবে এড়িয়ে গেল আর দিদার ওর প্রতি কি এমন রাগ আছে। ঘরে দিদা ওর মেয়ের ছবি দেখতে শুরু করে আর খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আসলে দিদা ওর মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু করণের বাবার সাথে ওনার একটু সমস্যা ছিল। এর একমাত্র কারণ ছিল করণের বাবা একজন জাপানি ছিলেন আর
1940 সালে সিঙ্গাপুর জাপানিদের দখলে ছিল। সেই সময় দিদার স্বামী মানে করণের দাদু একজন জাপানি সৈন্যের হাতে মারা যায়। তাই দিদা ঠিক করেছিল যাই হোক না কেন উনি ওনার মেয়ের সাথে কোনো জাপানি ব্যক্তির বিবাহ দেবে না, আর কোনোদিনও কোনো জাপানি ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলবে না। কিন্তু করণের মামা জন ওর বোনের সিদ্ধান্তকে খুবই সাপোর্ট করেছিল। জন তার মাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর মা কোনো মতেই কিচ্ছু বোঝে না। জন তার মাকে এটা পর্যন্ত বলে কারণে কাউকে ঘৃণা করা ঠিক না, কিন্তু সেই সময় দিদা ওনার সিদ্ধান্তে অটল ছিল, আর ওদের দুজনের বিয়েতে তিনি একদমই রাজি হয়নি। যখন করণের জন্ম হয় তখন ওর মা ওকে নিয়ে দিদার সাথে দেখা করতে আসে, কিন্তু খুব কান্না করে সত্ত্বেও ওর মা কখনোই দরজা খোলেনি। করণের মুখ পর্যন্ত ওর দিদা কখনোই দেখেনি, কেননা ওর দিদা তখনও তার নিজের অহংকারে অটুট ছিল, তাই তিনি কখনোই দরজা খোলেনি। উনি ওনার মেয়েকে মেনে নিতে একদমই অস্বীকার করেছিল। এইসব ভেবে দিদা এখন খুবই ইমোশনাল হয়ে পড়ে। এখানে জন করণকে বলে যে তোর মায়ের প্রতি ওনার যে রাগ ছিল সেটা হয়তো কমেনি, উনি তোর প্রতিও একই রাগ দেখাচ্ছে, বাদ দে ওসব কথা, ওনাকে ওনার মতোই থাকতে দে। করণ এতে খুব দুঃখ পায়, কিন্তু ও কি আর করতে পারে। এর পরের দিনই করণ মিউজিয়ামে যায়, যেখানে ওই 1940 সালের ছবিগুলো দেখতে পায়, যেখানে জাপানি সৈন্যরা সিঙ্গাপুরে কি করেছিল, সিঙ্গাপুরের মানুষের ওপর ওরা কত অত্যাচার করেছিল, এই সমস্ত কিছুই ভালোভাবে দেখানো হচ্ছিল। করণের মনে হয় হয়তো দিদার রাগটা ঠিকই আছে, কিন্তু তবুও একটা দেশের নেতা আর ওদের আর্মি সিঙ্গাপুরে যা করেছিল তার জন্য সাধারণ জাপানি নাগরিককে তো দায়ী করা উচিত নয়। এইসব ভেবে করণেরও খারাপ লাগে। আর যখন যখন ওর মন খারাপ হয় তখন করণ ওর মায়ের ডায়েরি পড়ে। ওর মা লিখেছে সিঙ্গাপুর থেকে জাপানে আসার পর ও ওর মাকে খুব মিস করতো, কিন্তু ওর দিদা ওনাকে দেখতে অস্বীকার করেছিল। সেই সময় ওর মা ডায়েরিতে সেই সব কষ্ট লিখেছিল। জাপানে একটা পুরোনো দিনের পুতুল বানানো হয় যার চোখ থাকে না। যারা ওটা কেনে তারা মনে একটা ইচ্ছা রেখে দেয়, ওর একটা চোখ এঁকে রাখে আর বিশ্বাস করে যে যদি একটা চোখ আঁকে তাহলে সেই ইচ্ছাটা তাড়াতাড়ি পূরণ হয়, আর যখন ইচ্ছা পূরণ হয়ে যায় তখন সেই পুতুলটার অন্য চোখটাও এঁকে দেয়। এটা ওদের একটা বিশ্বাস। করণের মা ওইরকম একটা পুতুল কিনেছিল আর ওর একটা চোখও এঁকেছিল। ডায়েরিতে ও লিখেছিল যে আমি চাই আমার মা আমাকে বুঝুক আর আমাকে আবার মেনে নিক। যখন আমার এই ইচ্ছা পূরণ হবে তখনই আমি ওর দ্বিতীয় চোখটা আঁকবো। করণ বুঝতে পারে ওর মা ওর দিদার ভালোবাসা ফিরে পাওয়ার জন্য কতটা চেষ্টা করেছিল, কতটা কষ্ট সহ্য করেছিল। এখন করণ ওর দিদার ওপর রেগে যায়, কেন উনি ওর মাকে এত কষ্ট দিয়েছিল। উনি তো করণের মাকে মেনে নিতে পারতো। এরপর করণ মিলির সাথে একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। করণ খুব দুঃখে অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। মিলি ওকে খুব বাধা দেয়, কিন্তু করণ বিড়বিড় করে বলে যে সেই বুড়ির এতটা করা উচিত হয়নি, আমার মা ওর নিজের মেয়ে ছিল, আমি সেই বুড়িকে ছাড়বো না। এই নেশার অবস্থায় করণ সরাসরি ওর দিদার বাড়িতে চলে যায়। সেখানে ও জাপানি ভাষায় ওর দিদাকে অভিশাপ দেয় আর উল্টোপাল্টা বলতে শুরু করে। করণ বলছিল আপনি ভিতরে বসে কি নাটক দেখছেন, ওই বুড়ি বেরিয়ে আয়। কিন্তু ওর দিদা তো জাপানি জানে না। করণ তো জাপানি ভাষায় চিল্লাতে থাকে, আপনার বুকে কি হৃদয় নেই? এই ডায়েরিটা পড়ুন, এতে আমার মা কত কষ্ট চেপে তার মনের গল্প লিখেছে। উনি ওনার পছন্দের লোককে বিয়ে করেছিল আর আপনি ওনাকে আপনার শত্রু বানিয়ে দিয়েছেন। যতদিন উনি বেঁচে ছিল উনি আপনার ভালোবাসার জন্য ছটফট করেছে, কিন্তু আপনি কি করেছিলেন? আপনি ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে মেনে নেননি। আমার মা কত অপূর্ণ ইচ্ছা আর মন ভরা দুঃখ নিয়ে মারা গেছে। অন্যদিকে দিদা মান্দারিন ভাষায় বলে যে তুই এমন মাতাল হয়ে এসব কি আজে বাজে বকছিস, তোর যা বলার আছে কাল এসে বলিস, এখন তুই যা, যখন তোর মাথা ঠিক থাকবে তখন আসিস। অন্যদিকে করণ বলে হ্যাঁ আমি চিরকালের জন্য এখান থেকে চলে যাচ্ছি, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনার মেয়ের এই ডায়েরিটা নিন, এটা পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার মা কি দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। অন্তত তাহলে হয়তো আপনার মন থেকে এই একগুয়েমির ভূত দূর হবে। এইভাবে দিদাকে বকাঝকা করার পর করণ ওনাকে ডায়েরিটা দেয় আর চলে যায়। এখান থেকে পরের দিন সকালে দেখানো হয় যে মাতাল অবস্থায় করণ বাড়িতে না গিয়ে বাস স্ট্যান্ডেই ঘুমিয়ে পড়েছিল। মিলির থেকে একটা মেসেজ আসে, তুমি কাল নিরাপদে বাড়িতে পৌঁছেছিলে তো, নাকি কোনো সমস্যা হয়েছিল? করণের জ্ঞান ফিরলে সে মনে মনে ভাবে হে ভগবান, কাল রাতে কি হয়েছিল আর আমি এখানে কি করে পৌঁছালাম। তখন ওর একটু মনে পড়ে যে ও দিদার বাড়িতে গিয়েছিল। করণ এবার একটু চিন্তায় পড়ে যায় যে কাল রাতে আমি মাতাল হয়ে দিদাকে উল্টোপাল্টা কিছু বলে তো দিইনি। এরপর করণ কিছু না ভেবেই জনের রান্নাঘরে যায় আর পার্ক স্যুপ বানায়, যেটা জন ওকে আগেই শিখিয়েছিল। প্রথমে জনও জিজ্ঞাসা করে যে কি করছিস তুই, তখন করণ বলে যে আমি একটা নতুন খাবার বানাচ্ছি। করণ তার মামাকে বলে যে মামা তুমি নিশ্চয়ই রামেন নুডলস খেয়েছো। ওর মামা বলে হ্যাঁ খেয়েছি, কিন্তু কেন? করণ বলে রামেন নুডলস আর পার্ক স্যুপ দুটো মিশিয়ে আমি একটা নতুন খাবার বানাতে যাচ্ছি, আর তারপর এই খাবারটা দিদাকে দেব। মামা জিজ্ঞাসা করে তুই এইসব দিদাকে কেন দিতে চাস? করণ বলে গত রাতে মাতাল অবস্থায় দিদার বাড়িতে কিছু ঘটিয়ে এসেছিলাম, সেই সম্পর্কে করণ ওর মামাকে সবকিছু বলে দেয়। তাই করণ বলে যে আমি একটা চমৎকার মিক্সার
খাবার বানিয়ে দিদাকে দিতে চায়। এটা শোনার পর জনও করণকে সাহায্য করে। পার্ক স্যুপ তো এখন তৈরি, কিন্তু করণের রামেন নুডলস দরকার। এখানে বন্ধুরা আপনাদের মনে আছে হয়তো মিলি করণের সাথে একজন রেস্টুরেন্ট মালিকের পরিচয় করিয়ে দিয়েছিল যে সিঙ্গাপুরে রামেন নুডলস বানায়। করণ সেখানে যায়, তারপর সেখানে গিয়ে রামেন নুডলস বানায় আর তারপর ওতে ওর পর্ক স্যুপ মেশায়। এখানে দুজনেই সেই খাবারটা চেখে দেখে। ওরা দুজনেই খাবারটা খেয়ে খুবই খুশি হয়। তারপর আর কি করণ সেই খাবারটা ওর দিদার বাড়িতে নিয়ে যায়। করণ প্রথমে দরজার বেল বাজায়, তারপর করণ খাবারটা বাইরে রেখেই পালিয়ে যায়। যখন দিদা দরজা খোলে তখন উনি সেখানে একটা টিফিন কারি আর একটা বোতল রাখা দেখতে পায়। এর সাথে একটা চিঠিও থাকে যেখানে করণ গত রাতের জন্য কয়েকবার ক্ষমা চেয়েছে আর লেখা আছে যে দয়া করে এই খাবারটার একটু যত্ন নিয়েন। এরপর দিদা সেই খাবারটা মুখে দিলেই উনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এটার স্বাদ ঠিক সেই পর্ক স্যুপের মতো যেটা ওর মেয়ে বানাতো। আর রামেন নুডলস দিয়ে সেই স্যুপের মিশ্রিত খাবারটা একদমই আলাদা রকম একটা স্বাদ এনে দিয়েছে। খাবারটা খেতে খেতে দিদার ওনার মেয়ের কথা মনে করতে শুরু করে। যখনই করণের মা ওনার সাথে দেখা করতে আসতো, দিদা হয় দরজা খুলতো না, নয়তো কোথাও চলে যেত। একবার দিদা দরজা না খোলায় মামা করণের মাকে নিয়ে খুব যত্ন আত্তি করেছিল। দূর থেকে দিদা এইসব দেখে খুবই খুশি হতো, কিন্তু আজ দিদা ওনার ভুল বুঝতে পারে যে ওনার অহংকারের কারণে উনি ওনার মেয়েকে নিজের থেকে কতটা দূরে রেখেছিল আর ওনার মেয়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে দেখা করতে দেয়নি। এইসব চিন্তা করে উনি আরো দুঃখিত হয়। ওনার মেয়ের ডায়েরি পড়ার পর উনি পুরোপুরি ওনার একগুঁয়েমে ছেড়ে দেয় আর ঠিক করে যে আমি আমার মেয়েকে হারিয়েছি, কিন্তু এখন আমি আমার নাতিকে হারাবো না। ও করণের সাথে দেখা করতে চায়। করণ ভয় পায় যে দিদা হয়তো ওকে গালিগালাজ করবে, কিন্তু উনি এটা না করে করণকে হেসে বলে, তুই আমাকে যে খাবারটা দিয়েছিলি সেটা সত্যি অসাধারণ একটা খাবার। করণের এখানে সুখের আর কোনো সীমা নেই। দিদা বলে যে আমি তোকে সেই সব রেসিপি শেখাবো যেগুলো তোর মা এই ডায়েরিতে ম্যান্দারিন ভাষায় লিখেছে। এরপর দিদা ওকে বাজারে নিয়ে যায়। যেই খাবারগুলো বানাবে সেই খাবারগুলোর জন্য সব জিনিসপত্র কেনার পর উনি করণকে ওনার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা ঘর আছে যেখানে দিদা ওনার মেয়ের সমস্ত স্মৃতি রেখে দিয়েছে। করণের মায়ের ছবি রাখা ছিল আর সাথে আরো কিছু জিনিসও সেখানে রাখা ছিল। বন্ধুরা, এখানে করণ ঘরটা দেখে বুঝতে পারে যে যখনই দিদার ওনার মেয়ের কথা মনে পড়তো উনি সেই ঘরে এসে সময় কাটাতো। এখানে করণ বুঝতে পারে যে দিদার থেকে আলাদা হয়ে ওর মা যতটা কষ্ট পেয়েছিল, দিদাও ওনার মেয়ের থেকে আলাদা হয়ে ঠিক ততটাই দুঃখ পেয়েছিল। দিদা প্রায় ওনার মেয়ের স্মৃতি নিয়েই এখানে সময় কাটাতো। যাই হোক, এখন ওরা দুজনে রান্নাঘরে একসাথে রান্না শুরু করে। দিদার মনে হয় যেন ওনার মেয়েই ওনার সাথে রান্না করছে। এটা ভেবে উনি কাঁদতে শুরু করে। উনি মনে মনে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করিস মা, আমি খুব বড় ভুল করেছি। আমার উচিত ছিল আমার একগুঁয়েমি ছেড়ে তোকে মেনে নেওয়া। তখন করণ ওনাকে শান্ত করে আর ওনার মনে হয় যেন ওনার মেয়েই ওনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। এখান থেকে আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই। করণ এখন সিঙ্গাপুরেই ওর নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে। এখন দেখা যায় করণ সেই পুতুলের দ্বিতীয় চোখটাও এঁকে দেয়, কারণ এখন ওর মায়ের শেষ ইচ্ছেটা পূরণ হয়েছে। করণের দিদা ওনাকে বুঝেছে আর মেনে নিয়েছে। যদিও করণের মা বেঁচে থাকতে ভালোবাসার জন্য ছটফট করেছে, কিন্তু অন্তত মৃত্যুর পর ওনার মা ওনাকে বুঝেছে আর করণকে মেনে নিয়েছে। এখন করণের এই রেস্টুরেন্টের স্পেশাল খাবার হলো রামেন নুডলস আর পার্ক স্যুপ একসাথে মিশিয়ে যে নতুন খাবারটা করণ বানিয়েছিল সেটা। লোকেদের এই খাবারের নতুন স্বাদ খুবই ভালো লাগে আর করণের রেস্টুরেন্টও এখন বেশ বিখ্যাত হয়ে যায়। করণ ওর কাকাকেও এখানে ডেকে আনে। উনিও এই খাবারটা চেখে দেখে আর বলে, তুই অসাধারণ কাজ করেছিস, এর থেকে ভালো রামেন নুডলস প্লাস পার্ক স্যুপ কেউ বানাতে পারবে না। রাতে কাজ শেষ করে করণ যখন বাড়ি যেতে শুরু করে তখন ও সেখানে ওর বাবা মায়ের একটা আবছা ছবি দেখতে পায়, যেখানে ওরা দুজনেই বসে করণের সেই খাবার খুব মজা করে খাচ্ছে। করণ এটা দেখে খুব খুশি হয়ে বের হতেই যাবে, তখনই সেখানে মিলিকে দেখানো হয়। ওরা দুজনেই একে অপরকে দেখে হাসতে থাকে। আর বন্ধুরা, এখানেই ওদের দুজনের হাসি দেখে বোঝা যায় যে ওরাও নিজেদেরকে ভালোবেসে ফেলেছে। বন্ধুরা, এখানেই আজকের এই সিনেমাটা শেষ হয়। তো আশা করছি আজকের এই মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আজ চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে পরের ভিডিওতে।